আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ করাবো গণিত প্রকাশ বই ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 4 আয়তঘন। সেই চ্যাপ্টার থেকে অনুশীলনী কষে দেখি 4 থেকে আমরা পরপর অঙ্কগুলো করাবো। তো এখানে এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, আয়তঘন এবং ঘনক। তো এই প্রথমে বুঝে নিই অঙ্ক করার আগে যে আয়তঘন আর ঘনক ব্যাপারটা কি। তো আয়তঘন হচ্ছে কি, আমরা এর আগে আয়তক্ষেত্র করেছি, সেই আয়তক্ষেত্রের যখন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখি কি এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এইটাকে আমরা দৈর্ঘ্য বলি আর এটা হলো প্রস্থ, এইটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এইবারে এখানে যদি একটা উচ্চতা দিয়ে দেওয়া হয়, এর একটা যদি উচ্চতা থাকে, এটা একটা যদি হয় এরকমের যে একটা বইয়ের পাতা হিসেবে যদি ধরে নিই এইটা পুরো বইটা, সেক্ষেত্রে আমরা তাকে বলবো একটা আয়তঘন। তো আয়তঘন আঁকতে গেলে এভাবে এর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে লাগে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে আমাদের, এর উচ্চতাটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেশলাই বাক্স বা ইট এই ধরনের যে আকৃতির, সেই ধরনের এই আকৃতিগুলোকে বলবো আমরা আয়তঘন। তো সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছিলাম যে শুধু দৈর্ঘ্য প্রস্থ ছিল, এক্ষেত্রে উচ্চতাও একসঙ্গে যোগ হলো। তো তাহলে এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, তো উচ্চতাটা এই ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটাকে করব কি আমরা, এটা দৈর্ঘ্য করব, আচ্ছা এই যে অংশটা, এই অংশটাকে প্রস্থ করব, এইটা প্রস্থ। আর এই যে উপরের দিকে যেটা উঠে গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। তো তাহলে এর এইগুলো সব উচ্চতা, এগুলো সব উচ্চতা, আর এইগুলো যেগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে দৈর্ঘ্য। আর এই যে নিচের দিকে যে অংশগুলো থাকছে, এই অংশগুলো থাকছে, এগুলো হচ্ছে প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো ছবি যদি আমি পাশাপাশি রাখি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছিল কি দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল এবং 4টা শীর্ষবিন্দু ছিল। এই ক্ষেত্রে দুটো কর্ণ ছিল, এইগুলো ছিল, আর কিছুই ছিল না। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখব না, এটাতে এক্সট্রা আসবে কি, এটা তল আসবে। আচ্ছা এখানে ধারক বাহু যেগুলো আছে, বাহু কতগুলো আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে আমি ধারক বাহু পাচ্ছি, ধারক 12টা, শীর্ষবিন্দু কটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা শীর্ষ পাচ্ছি। আর তল কটা পাচ্ছি, তল মানে এই সমতল, প্রত্যেকটা একটা একটা করে আয়তক্ষেত্র হবে। এই সামনের একটা, এই সাইডের একটা, এই সাইডের একটা, এই নিচের একটা, ও সাইডের একটা, ওপরের একটা। তাহলে এই সামনেরটাকে 1, নিচেরটা 2, এ পাশেরটা 3, এ পাশেরটাকে যদি 4 ধরি, আবার ওপরেরটা 5, ও পাশেরটা 6। তাহলে আমাদের তল হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখলাম কি 6টা তল। এই হচ্ছে আমাদের আয়তঘন। তো আয়তঘনের ক্ষেত্রে আমরা যে কটা জিনিস দেখি তা হলো কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম ক্ষেত্রফল ছিল, পরিসীমা ছিল, এটার ক্ষেত্রে আমরা পাবো কি না, এটার ক্ষেত্রেও এই যে যতগুলো তল আছে প্রত্যেকটা তলের আমরা টোটাল ক্ষেত্রফল পাবো, এটাকে বলবো সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে কর্ণ পাবো, এই শীর্ষ থেকে এই শীর্ষ যদি যোগ করি সেক্ষেত্রে কর্ণ পাবো, এই শীর্ষ থেকে এই শীর্ষ যোগ করি সেটা কর্ণ পাবো, এটা থেকে ওটা যোগ করলে কর্ণ পাবো, এটা থেকে এটা যোগ করলে কর্ণ পাবো। তো এইভাবে কর্ণগুলো পাবো, এই কর্ণের দৈর্ঘ্য পাবো। এখান থেকে দেখা যাচ্ছে যে এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহুগুলো সমান, এগুলো সমান, আবার এটা এগুলো সমান, মানে দৈর্ঘ্য সমান হবে, প্রস্থ সমান হবে, উচ্চতা সবগুলো যতগুলো পাওয়া যাবে সবগুলো সমান হবে। তো সেক্ষেত্রে এটার আয়তন, এটার একটা উচ্চতা আছে, সেই জন্য এক্ষেত্রে আমরা আয়তনও পাচ্ছি। তাহলে যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে কি না, বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, প্রস্থ যদি b একক হয়,
এবং উচ্চতা যদি সি একক হয়, তাহলে এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এর সমগ্র তলের ক্ষেত্রফল কর্ণ, এর কর্ণ পাবো। কর্ণটা হচ্ছে কি রুট অফ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এইটা একক। এইটা কর্ণ পেলাম। সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো কি না 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। কেন পাচ্ছি না, আমি যদি এটাকে A ধরি, এটাকে এই প্রস্থটাকে B ধরি আর উচ্চতাটাকে C ধরি, অনুরূপভাবে আমরা এটা A পাবো, এটা A পাবো, এটা A পাবো, আবার এটা B ধরলে এটা B পাবো, এটা B পাবো, এটাও B পাবো, আবার এটা C ধরলে এটা C, এটা C, আবার এটা C পাবো। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত হবে? এই পুরোটার ক্ষেত্রফল, এটা A ছিল, এটা C ছিল, তাহলে AC। এইটার ক্ষেত্রফল কত হবে? এটা C ছিল, এটা B ছিল, এটা BC। আবার এই নিচেরটার ক্ষেত্রফল, এটা B, এটা A, এটা হবে AB। তাহলে নিচেরটা পেলাম AB, এই সামনেরটা পেলাম AC, আর এই পাশেরটা পেলাম BC। তার ঠিক অপোজিট সাইডে সেম জিনিস পাবো, তাহলে দুটো দুটো করে প্রত্যেকটা পাচ্ছি। সেই জন্য এটার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফল, যতগুলো 6টা তল আছে সেই 6টা তলের ক্ষেত্রফল পাবো আমরা 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এরপরে পাচ্ছি কি আয়তন। আয়তন হচ্ছে কি না, এই ক্ষেত্রে আয়তন হবে, আয়তন পাচ্ছি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা ঘন একক। আর এই সমগ্র তলের ক্ষেত্রফলের একক আমরা লিখব বর্গ একক। তাহলে এই গেল আয়তঘনের সমস্ত সূত্র। এখানে যদি আমরা এই আয়তঘনের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ঘনক। এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আলাদা থাকবে, উচ্চতা আলাদা থাকবে না, প্রত্যেকটাই সমান হবে। প্রত্যেকটাই বর্গক্ষেত্র হবে, প্রত্যেকটা তল এক্ষেত্রে বর্গক্ষেত্র হবে। তো সেই জন্য এটার ক্ষেত্রে আয়তক্ষেত্র থেকে আয়তঘন পেলাম, এবারে বর্গক্ষেত্র থেকে আমরা ঘনক পাবো, এটা হবে ঘনক, আর এটা আমরা জানি বর্গক্ষেত্র। এই ঘনকের তাহলে প্রত্যেকটা বাহু, এটা A হলে এটা A হলে এটাও A হবে, প্রত্যেকটা বাহু এর দৈর্ঘ্য সমান হবে। ওই একই রকমভাবে এর বাহু পাবো, ধারক বাহু যেগুলো, ওই বাহু পাবো এখানে একই রকম 12টা বাহু পাবো, এবং শীর্ষ 8টা পাবো, তল 6টা পাবো। ওইটারই মতো সব কিছুই থাকবে, শুধু পার্থক্য হচ্ছে এর সব কিছু সমান হবে। তো এর যে সূত্রগুলো থাকবে, এর সূত্রগুলোর মধ্যে আমরা প্রথমে পাচ্ছি কর্ণ। কর্ণর ক্ষেত্রে দেখব কি, ওই সূত্রেই বসিয়ে দিলে এটা চলে আসবে। এটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু ABC 3টে আলাদা ছিল, এক্ষেত্রে ABC 3টে সমান, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এটা হবে কি A ইন্টু √3। তার মানে হচ্ছে এটা হচ্ছে বাহু ইন্টু √3 একক। এটা গেল কর্ণ। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ওটার ক্ষেত্রে ছিল কি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। প্রত্যেকটা জায়গায় যদি A বসিয়ে দিই, যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা A স্কোয়ার, এটা A স্কোয়ার, এটা A স্কোয়ার, 3A স্কোয়ার, আর বাইরে 2 ছিল, তার মানে হবে এটা 6A স্কোয়ার বর্গ একক। অনুরূপভাবে এর যদি আয়তন বের করি, তাহলে এটা কি হবে না, এটা A ছিল, এটা A ছিল, এটা ABC ছিল, এর ক্ষেত্রে হবে A ইন্টু A মানে A কিউব ঘন একক। তাহলে আমরা সমস্ত সূত্র জানলাম, আয়তঘন, ঘনক কি জানলাম। এরপরে আমরা এর অ্যাপ্লিকেশন বা অঙ্কে আসব। এখন আমরা করব অনুশীলনীর
কোষে দেখি 4, পেজ নাম্বার 74। তো গণিত প্রকাশ বইয়ের ক্লাস 10-এর অনুশীলনী। এখানে 1 নম্বর যে অঙ্কটা এখানে বলেছে, আমরা পরিবেশের 4টি আয়তাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তো এখানে 4টি আয়তাকার বস্তুর কথা বলেছে। সেখানে আয়তাকার বস্তুর মধ্যে আমরা পাবো, যেখানে বই পাচ্ছি, সেখানে ইট, বাক্স, মুড়ির টিন, সুটকেস, এই ধরনের সব কিছুই পাচ্ছি। এর মধ্যে যে কোনো 4টা আমরা বেছে নিতে পারি। তেমনি ঘনক আকার যদি হয়, সেক্ষেত্রে আমরা যেমন পাচ্ছি লুডুর ছক্কা, চৌকো কাঁচের ব্লক, টিনের বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, উচ্চতা সমান হবে এমন, আর চৌকো বাড়ি যে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। যেসব জিনিসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, যে কোনো বাক্স যার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, এই ধরনের সব কিছুই আমরা বলতে পারি। বা পেপার ওয়েটের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো যে সেটা একটা ঘনক। 2-এর দাগের অঙ্কে যেটা বলেছে, আমাদের এই পাশের আয়তা ঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষগুলির নাম লিখি। তো এখানে যে ছবিটা দেওয়া আছে, ছবিটা দিয়ে একটা নামকরণ করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দুটো বর্গক্ষেত্র আঁকবো এইভাবে, সাইডগুলোকে এইভাবে আকার দিয়ে যোগ করে দেবো। তো এই ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এই ক্ষেত্রে এটা সি নয়, এইটা সি, এটা ডি, মানে উপরেরটা এবিসিডি হয়ে যাচ্ছে। তারপরে এটা ই, এটা এফ, এইটা জি, এটা এইচ। এইবারে আমাদের বলতে হবে যে কোনটা কি আছে, এর তলগুলি কি কি, এর ধারগুলি কি কি, এর উচ্চতাগুলি কি কি। এই ক্ষেত্রে আমরা এই শীর্ষগুলি কি কি, শীর্ষগুলি আমরা প্রথমে দেখে নিচ্ছি। এই শীর্ষগুলি প্রত্যেকটা যে নাম আছে, প্রত্যেকটা নামই একটা একটা করে শীর্ষ হবে। এর শীর্ষ আমি বলেছিলাম কত হবে না, শীর্ষ 8টা হবে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এই 8টা হচ্ছে শীর্ষ। তাহলে শীর্ষ আমরা কি পাচ্ছি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আমি ক্রমটা একটু চেঞ্জ করলাম, এই বইতে যেটা দেওয়া আছে শীর্ষটা শেষে দেওয়া আছে, আমি শীর্ষটা প্রথমে লিখলাম। তারপরে মাঝের যেটা দেওয়া আছে, এর ধারগুলি হচ্ছে যে এই লাইনগুলো আমাদের দেখতে হবে, লাইনগুলো কি আছে। তো এ বি, বিসি, সিডি, ডিএ, এ বি, বিসি, সিডি, ডিএ। আবার এটা যদি ধরি ডিএফ, এফ ই বা ইএফ, ই এ, আর ডিএ তো হয়ে গেছে, ওটা আর লিখবো না। তারপরে এটার ক্ষেত্রে যদি ধরি ই এইচ, এইচ বি, আরগুলো হয়ে গেছে। আবার ওই পাশেরটার ক্ষেত্রে যদি ধরি এইচ জি, এইচ বি, সি জি, ওই পাশেরগুলোতে ধরি। আর নিচেরটার ক্ষেত্রে যদি ধরা যায়, তাহলে নিচেরটার ক্ষেত্রে তো ধরে নেওয়া হয়েছে সম্ভবত হ্যাঁ, এটা ধরা হয়েছে ইএফও ধরা হয়েছে, এফ জি, আর জিএইচ। তাহলে আমাদের এই জিএইচটা তো হয়ে গেছে। আচ্ছা, দেখে নিই কটা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হয়ে গেছে সবগুলো। তো সেই ক্ষেত্রে এইগুলো হবে আমাদের ধারবাহু 12টা। আর যেটা বাকি থাকলো আমাদের যে তলগুলো হচ্ছে কি, এই যে প্রত্যেকটার যে আমরা এক্ষেত্রে দেখলাম যে
সাইডগুলো যেগুলো আছে এটা অ্যাকচুয়াল ঘনাকার হয়ে গেছে, এটা আয়তাকার আয়তঘন বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থটা আলাদা হবে দেখতে। তো তলগুলো হচ্ছে কি যে এই একটা একটা সাইডকে আমরা তল বলবো। সেই তলগুলো এখানে আছে কি না এ বি সি ডি ই এফ জি এইচ এ ডি এফ ই। আচ্ছা, এটা এটা এ বি সি ডি, ই এফ জি এইচ, ই এফ জি এইচ নিচটা হয়ে গেল। এবারে এইটা হবে সি বি এইচ জি, আর ও সাইডটা যদি নিই যে সি ডি এফ জি। পাঁচটা হলো। আর একটা তল হবে ই এফ, আচ্ছা এবিসিডি, এটা এবিসিডি এটা 1 নম্বর তল হয়েছে। তারপরে এসছে কত ই এফ জি এইচ 2 নম্বর তল হয়েছে। তারপরে এটা 3 নম্বর তল হয়েছে, এটা 4 নম্বর তল হয়েছে। এবারে সামনেরটা যেটা এ বি এইচ ই, এইটা হয়নি এখনও, এ বি এইচ ই। এই গেল আমাদের মোট 6টা তল। এই 6টা তল এই চিত্রটার মধ্যে এই 6টা তল আমরা পাবো। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক যেটা বলেছে একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের মধ্যে লম্বা যে দণ্ড রাখা, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এই ক্ষেত্রে আমাদের বলতে চেয়েছে যে একটা সমকোণী চৌপল মানে আয়তঘন আকারের কোনো ঘর আছে, সেই ঘরের যেটা বলেছে এর বলতে চাইছি যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা 3টা আলাদা আলাদা। তো এই ঘরের যে মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে, হ্যাঁ, সেই দণ্ডটা দৈর্ঘ্যগত হবে। এই ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে যে ঘরটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা 3। দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা 3, এটা দেওয়া আছে। এইবারে আমাদের তাহলে সবচেয়ে বড় যদি নিতে হয়, দণ্ড নিতে হয় বা রড নিতে হয় বা যা কিছু, সেটা হয় এইখান থেকে এইটা হবে, কিংবা এইখান থেকে এইটা হবে, কর্ণ বরাবর তাকে থাকতে হবে, কিংবা এদিকেও থাকতে পারে, এই বরাবর থাকতে হবে, অথবা এই বরাবর থাকতে হবে, যে কোনো কর্ণ বরাবর। কর্ণের সূত্র আমরা কি জানি না, এটা যেহেতু আয়তঘন, কর্ণ সূত্র হবে আয়তঘনের ক্ষেত্রে রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কর্ণ পাবো কত, বা লাঠির দৈর্ঘ্য বা রডের দৈর্ঘ্য পাবো। রডের দৈর্ঘ্য 3 স্কোয়ার প্লাস দৈর্ঘ্য মানে 5 স্কোয়ার, প্রস্থ 4 স্কোয়ার আর উচ্চতা 3 স্কোয়ার সমান হচ্ছে কত 25, 16 প্লাস 9, তাহলে রুট 50। তার মানে এটাকে 5√2 একক ধরতে পারি। তো এইটা যদি আমি এভাবে লিখি তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখব, যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার, প্রস্থ সমান 4 সেন্টিমিটার, উচ্চতা সমান 3 সেন্টিমিটার। সুতরাং সমকোণী চৌপল আকৃতির ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তা হলো ওই ঘরের কর্ণ বরাবর রাখতে হবে, রাখা দণ্ড। তো সেই ক্ষেত্রে ওই দণ্ডটির দৈর্ঘ্য সমান হবে রুট অফ এইটা। তো সেইখান থেকে আমরা পাবো এটা।
নেক্সট অঙ্ক যেটা, সেটা বলেছে কি যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ওই ঘনকটির আয়তন হিসাব করে লিখি। 4 দাগের অঙ্ক। প্রদত্ত ঘনকটির যেভাবে লিখতে হবে সেইভাবেই আমি লিখে দিচ্ছি এখানে। ঘনকটির ক্ষেত্রফল সমান 64 বর্গ মিটার। অতএব দৈর্ঘ্য সমান কত হবে না, ঘনকের আমরা জানি কি, ধরি দৈর্ঘ্য সমান a একক। অতএব ঘনকের ক্ষেত্রফল সমান কত হচ্ছে 6a স্কোয়ার সমান 64। তাহলে a স্কোয়ার সমান হবে কত না, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ঘনকের বলেছি যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তল হলে এই ক্ষেত্রে আমরা করব কি না, a স্কোয়ার হবে একটি তলের দৈর্ঘ্য, তো a স্কোয়ার সমান হবে 64। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কি a সমান হবে 8, তো সমগ্র তলের ক্ষেত্রফল। তারপরে কি চেয়েছে না, তার আয়তন চেয়েছে, অতএব আয়তন সমান, আচ্ছা সুতরাং বাহুর দৈর্ঘ্য, সুতরাং ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান 8 একক বা মিটার বলে দেওয়া আছে, 8 বর্গ মিটার। অতএব ঘনকটির আয়তন সমান হবে 8 কিউব। তো সেক্ষেত্রে 8 গুণিতক 8 512 ঘন মিটার। এরপরে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে কি এখানে, আমাদের বকুলতলা গ্রামে 5 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তাহলে খালটি কত লম্বা হিসেব করে লিখি। এই ক্ষেত্রে তাহলে বলেছে যে বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 5 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। তাহলে খালটি কত লম্বা সেটা দেওয়া নেই, আমরা প্রথমে ধরে নেব, যে ধরিলাম খালটি x মিটার লম্বা, তার দৈর্ঘ্য সমান x মিটার, এটাও বলতে পারি। তো আবার 8 ডেসিমিটার, এখানে এটা ডেসিমিটার আছে, ডেসিমিটারকে আমরা কি করব না মিটারে করে নেব, সমান হচ্ছে 0.8 মিটার। তো তাহলে যেটা প্রশ্ন অনুসারে আমাদের যেটা দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী 2 × x × 0.8 = 240 না, কেন না এই ক্ষেত্রে আমাদের যেটা বলা আছে যে 2 মিটার চওড়া রাস্তা, 8 ডেসিমিটার গভীর, মানে এখানে উচ্চতা, আর এটা প্রস্থ ধরতে পারি, এটা তো দৈর্ঘ্য ধরেছি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি হচ্ছে এটা আয়তন, তার মানে সেটার মধ্যে কত পরিমাণে মাটি ধরবে সেটা আমরা পাবো। এখানে মাটিটা রাখা হয়েছে, সেই ক্ষেত্রে 240 ঘন মিটার মাটি রাখা হয়েছে, তাহলে তার গভীরতাটা হবে এইটা, যেটাতে মাটি রাখতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সমান করলাম, এবং এইখান থেকে আমি x বের করব না, x সমান কি হবে 240, এটা যেহেতু গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে গেল, এইটা হয়ে গেল। এইবারে এর মধ্যে আমরা কাটাকুটি করব, তো নিচেরটা গুণ করে দিই, এটা 240 আর এটা হবে 1.6,
এইবারে একে উপর নিচে এই পয়েন্টটাকে তুলতে গেলে উপরে নিচে, এক্ষেত্রে তাহলে আমরা করলাম কি, যে উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, দশমিকটা চলে গেল। এইবারে আমরা এই থেকে কাটাকুটি করব। তো যদি 8 দিয়ে কাটি, 8 2 16, এটা 8 3 24, 2 দিয়ে কাটলে 150। তার মানে এক্স এর মান পাচ্ছি 150। তো সেক্ষেত্রে খালটি 150 মিটার লম্বা আমরা বলতে পারি। অতএব খালটি 150 মিটার লম্বা। নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক যেটা বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। এখানে দেওয়া আছে কত না, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 একক। তো আমরা জানি কি কর্ণ সমান হচ্ছে, অতএব বাহু বা দৈর্ঘ্য ইন্টু বাহু ইন্টু √3 সমান হচ্ছে 4√3। মানে এটাই হয় কর্ণের দৈর্ঘ্যের সূত্র। সেখান থেকে আমরা বাহু বা দৈর্ঘ্য, ঘনকের ক্ষেত্রে সবই একই পরিমাপের, সেই জন্য প্রত্যেকটাকেই একই দৈর্ঘ্য বিশিষ্ট হবে। তো এখানে বাহু 4 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, এককটা সেন্টিমিটারে দেওয়া আছে, তা সেই জন্য আমরা এটাকে সেন্টিমিটার ধরে নিতে পারি, একক না করে সেমি। হ্যাঁ, তো এইটা তাহলে সেমি হবে। বাহু পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে দেওয়া আছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি কি না 4a² বর্গ একক, এর বর্গ সেমি হবে এই ক্ষেত্রে। তার মানে এটা হচ্ছে 4 × 4a²। তার মানে আমরা পাচ্ছি কত না 4 × 16, মানে 16 × 6 = 96, তাহলে 96 বর্গ সেন্টিমিটার। সাতের দাগের অঙ্কে বলেছে যে একটি ঘনকের ধারবাহুগুলোর সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তো যেটা বলেছে ধারবাহুগুলো মানে এর বাহুগুলোর সমষ্টি দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে একটা ঘনকের ক্ষেত্রে তার যে বাহুর সংখ্যা মোট 12টি। আমি ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। এখানে একক কিছু দেওয়া আছে সেন্টিমিটার আছে, a সেন্টিমিটার। তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য হবে 12টা, এর যোগফল মানে 12a। অতএব প্রশ্ন অনুযায়ী বলেছে বাহুগুলির সমষ্টি মানে 12a সেন্টিমিটার, এটা সমান বলে দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে a সমান হবে কত, 60/12, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমাদের এবারে যেটা চেয়েছে যে ঘনকটির ঘনফল কত। অতএব ঘনকটির ঘনফল সমান 5³ তার মানে হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। 8 দাগের অঙ্কে যেটা বলেছে যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তো সেক্ষেত্রে আমাদের এখানে 6টি পৃষ্ঠতলের সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে
ঘনকটির একটি পৃষ্ঠতলের সমষ্টি আমরা পেলাম 36 বর্গ সেন্টিমিটার, এবং আমরা ধরে নিচ্ছি যে ওই ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তো তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে প্রত্যেকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান হবে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এ স্কোয়ার সমান 36, অতএব সেখান থেকে পেলাম এ সমান 6। এইবারে ঘনকটির আয়তন চেয়েছে, তাহলে ঘনকটির আয়তন সমান হবে 6 কিউব এত ঘন সেন্টিমিটার, বা এটাকে আমরা গুণ করে দেখব 36 × 6 216 ঘন সেমি। এটাই হবে আমাদের এর অ্যান্সার। 9 দাগের অঙ্কটাতে বলেছে যে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেক বাহুর বা প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো এখানে বলেছে যে একটি সমকোণী চৌপল, একটি আয়তঘন আছে, আয়তঘনের যে আয়তনটা দেওয়া আছে 432 ঘন সেন্টিমিটার, সেখান থেকে ওই আয়তঘনকে আমরা যদি দুভাগ করি, সমান দুভাগ করি, দুটি ঘনক তৈরি হবে। সেক্ষেত্রে ওই দুটো ঘনকের প্রতিটি ঘনকের যে আমরা আয়তন পাবো, সেই আয়তন থেকে আমরা তার বাহুর দৈর্ঘ্যটা বের করে নেবো। সেই বাহুর দৈর্ঘ্যটা এখানে বের করতে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে যে একটি সমকোণী চৌপলের আয়তন, তাহলে সমকোণী চৌপলটির আয়তন সমান 432 ঘন সেন্টিমিটার। একে যদি সমান দুভাগে ভাগ করা হয় এবং ঘনকের আয়তন দুটো ঘনক তৈরি হয়, তাহলে অতএব শর্তানুযায়ী ঘনক দুটির প্রত্যেকটির আয়তন হবে কত হবে না 432/2 ঘন সেন্টিমিটার। তার মানে হচ্ছে কত না 216 ঘন সেন্টিমিটার। আমি যদি ধরে নিই যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক বা এ সেন্টিমিটার দেওয়া আছে এককটা, অতএব এ কিউব সমান 216 সমান 6 কিউব। তাহলে এ সমান হবে আমাদের 6 সেন্টিমিটার। অতএব যেটা চেয়েছে আমাদের কি না প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। এইভাবে এটা লিখতে হবে। অঙ্কগুলো খুবই সহজ, তো একটু সূত্রগুলো জানতে হবে এবং ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের ঠিক কী বলতে চেয়েছে। এরপরে 10 দাগের অঙ্ক, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো আমাদের এক্ষেত্রে বলা আছে যেটা মেনলি যে একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50% করে কমানো হলো, অর্ধেক কমানো হলো। সেক্ষেত্রে মূল যে ঘনকটা এবং পরিবর্তিত যে ঘনক 50% কমিয়ে দেওয়ার পরে তারপরে যে ছোট ঘনকটা হবে, এই দুটো ঘনকের যে আয়তনটা ঘনফল তাদের অনুপাতটা চেয়েছে। তো তাহলে আমরা কি করব না
ঘনকের বাহুর দৈর্ঘ্যটা একটা ধরে নেব, ধরিলাম ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ, এখানে একক কি দেওয়া আছে না, কিছুই জানি, একক ধরে নিলাম, এককটা একক ধরলাম। তো তাহলে এর আয়তন কত হবে? অতএব ঘনকটির আয়তন সমান হবে a কিউব ঘন একক। এইবারে যেটা বলেছে যে 50% এর বাহুকে 50% কমানো হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হয়, এখন এ আছে, এটা 50% কমালে a/2 হবে। আমরা বুঝতে পারছি অর্ধেক হয়ে যাবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাতে হবে, সূত্র দিয়ে প্রয়োগ করে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমে যাওয়ায় ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে ঘনকটির বর্তমান বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বর্তমান বাহুর দৈর্ঘ্য হবে বা হয় সমান a মাইনাস, প্রথমে ছিল a, এখন হচ্ছে a মাইনাস, যেটা 50%টা বাদ দিতে হবে, এর 50% মানে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত? হাফ হয়ে a মাইনাস a/2, তার মানে a/2। আগেই বলেছিলাম 50% কমছে মানে অর্ধেক কমে যাবে, তো সেক্ষেত্রে আমরা a ছিল সেটা a/2 হয়ে গেল। এইবারে পরিবর্তিত যে ঘনকের আয়তন, a/2 হোল কিউব, তার মানে কত হচ্ছে a³/8 ঘন একক। এটাই হচ্ছে পরিবর্তিত ঘনকের আয়তন। এইবারে আমাদের যে আগের ঘনকের আয়তন আর বর্তমান ঘনকের আয়তনে দুটো অনুপাত চেয়েছে, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক বা বর্তমান ঘনক, ঘনকের আয়তনের অনুপাত সমান a³ অনুপাত a³/8। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত? a³ কেটে যাবে, 1:1/8, যদি 8 দিয়ে গুণ করি 8:1। অনুপাত কোনোদিন ভগ্নাংশে রাখা যাবে না, সেক্ষেত্রে তাকে অখণ্ড সংখ্যায় নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা হরে যেটা থাকবে বা দুটোতে যদি হর থাকতো সেটার লসাগু করে গুণ করে আমরা ক্যালকুলেশন করে বের করতাম। এই ক্ষেত্রে আমাদের যেহেতু 8 নিচে আছে, উভয় পক্ষকে 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করতে 8:1 হলো। এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার।